নমস্কার, আমি সুমন বসু রায় খবরের ময়নাতদন্ত নিয়ে চলে এসেছি। আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করছি, ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে একেবারে বাকযুদ্ধ চলছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে অমিত শাহের। এবং আমরা যদি দেখি, মমতা ব্যানার্জি কিন্তু প্রতিদিনই আক্রমণের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে অমিত শাহ, এবং সেই সূত্র ধরে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকেও একেবারে ছাড়ছেন না। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো তিনি কিন্তু এবার বলছেন যে কয়লার যে টাকা, সেই টাকা কিন্তু জগন্নাথের মাধ্যমে গদ্দার হয়ে পৌঁছে গিয়েছিল শাহর কাছে। অর্থাৎ যে প্রশ্নে তিনি কিন্তু বিব্রত ছিলেন যেদিন কি আইপ্যাকের অফিসে এবং বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি, এখন কিন্তু দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার কাছে পেন ড্রাইভও কিন্তু রয়েছে, অর্থাৎ সমস্ত তথ্য তিনি কিন্তু প্রকাশ করে দিতে পারবেন। আর এ বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও নিশানা করতে ছাড়েননি। তিনি বলেছেন যদি সমস্ত কিছু প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু তার বিরুদ্ধে মানহানির মামলা হবে। অর্থাৎ আমরা যদি দেখি এই মুহূর্তে অন্য বিষয়গুলি কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছে, সমস্ত বিষয়ের নজর চলে গিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে সত্যি সত্যি লড়াই করছে এমন কিন্তু একটা ভাব চলছে রাজ্যে, এবং আমরা এই বিষয়ে কিন্তু আলোকপাত করব। সত্যি কি বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই চলছে, নাকি ভিতরে ভিতরে কোনো গোপন সমঝোতা রয়েছে তাদের? এই প্রশ্নের উত্তর খোঁজবার আজকে চেষ্টা করব। প্রথম যে প্রশ্ন, সেদিন যখন রেড হয়েছিল, অর্থাৎ বৃহস্পতিবার, যখন প্রতীক জৈন অর্থাৎ তৃণমূলের যিনি ভোট কৌশলী রয়েছে তার দপ্তরে বাড়িতে রেড করা হয়েছিল বা তল্লাশি চালানো হচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পৌঁছে যান। তিনি পেন ড্রাইভ এবং পেন ড্রাইভ নয়, সেদিনকার তিনি হার্ড ডিস্ক এবং ফাইল নিয়ে বেরিয়ে আসেন, এবং তিনি বলেন যে আমি এগুলো কিন্তু নিয়ে আসলাম কারণ সেখানে বিভিন্ন তথ্য ছিল, এগুলির মাধ্যমে বিজেপির কিন্তু জেনে যেত যে তাদের প্রার্থী কারা হচ্ছে, তাদের রণকৌশল কি রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডি কিন্তু আবার মামলা করেছে কোর্টে। অর্থাৎ একটাই প্রশ্ন সেখানে উঠছে যে বিজেপির সঙ্গে তাহলে তো আর তৃণমূল কংগ্রেসের কোনো সমঝোতা নেই, নাহলে এই লড়াই হচ্ছে কেন? আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন এটা হচ্ছে দেখানো নাটক চলছে, শতাব্দীর সবচেয়ে বড় নাটক কিন্তু মঞ্চস্থ হচ্ছে। কারণ যদি সত্যি সত্যি তাদের মধ্যে লড়াই থাকতো তাহলে তো ইডি যেভাবে প্রেস রিলিজ করে জানিয়েছে যে কিভাবে লিঙ্ক রয়েছে আইপ্যাক সংস্থার সঙ্গে, তাহলে তো তারা আইপ্যাকের যে বর্তমান কর্ণধার রয়েছে প্রতীক জৈন তাকে গ্রেপ্তার করতে পারত। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি প্রশাসনিকভাবে একটা ক্ষমতায় রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলেও তার তো উচিত ছিল প্রতীক জৈনের বিরুদ্ধে ব্যবস্থা না, সেটা কিন্তু নেওয়া হয়নি। এবং আরও একটা জিনিস কিন্তু বলা হচ্ছে বিরোধী শিবিরের পক্ষ থেকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সবাই দাবি করছেন যে এই যে তল্লাশি ইডি করছে, অর্থাৎ ইডি যে তদন্ত করছে, এই তদন্ত কিন্তু অমিত শাহের নির্দেশে করছে না, তারা করছে আদালতের নির্দেশে। অর্থাৎ অমিত শাহরা কিন্তু চাইছেন না যে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে কোনো রকম একটা তদন্ত হোক। এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন। কেন? বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই যে বাস্তবিক অর্থে হচ্ছে এটা কিন্তু দেখানো অত্যন্ত দরকার ছিল। কারণ না হলে কিন্তু কর্মী সমর্থক তারা একেবারে, আমরা যদি দেখি তারা কিন্তু একটা মনমরা জায়গায় পৌঁছে গিয়েছিল। কারণ 2021 সালে বিজেপি কার্যত জিতে গিয়েছিল এমন তাদের দাবি, এবং তারপরেও কিন্তু তারা দেখা গেছে যে গণনায় কারচুপির কারণে তারা নাকি জিততে পারেনি, এবং তাদের দাবি সে সময় কেন্দ্রীয় নেতৃত্ব তাদের একদমই সহযোগিতা করেনি। এবং আমরা জানি সে সময় রাজ্যে বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন তাদেরকে কিভাবে গৃহ ছাড়া হয়ে থাকতে হয়েছিল, রাজ্যপালকে পথে নামতে হয়েছিল, এবং বিভিন্ন ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল। সুতরাং আমরা যদি দেখি সেই পরিস্থিতি যদি এবারও হয় তাহলে কিন্তু বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু ভোটের সময় তারা এবার পিছিয়ে থাকবেন, তারা কিন্তু সেইভাবে লড়াইয়ে থাকবেন না। এবং সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু অমিত শাহের কাছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা খুবই দরকার ছিল যে এই যে একটা তত্ত্ব রয়েছে বা এই যে একটা সেটিংয়ের একটা বিষয় রয়েছে যেটা উঠে আসে অভিযোগ হিসাবে, সেটাকে ভাঙা। এবং তার জন্য তাদের এই ধরনের একটা মহা নাটক মঞ্চস্থ করা অত্যন্ত দরকার ছিল, এমনটা কিন্তু অনেকে মনে করছেন। এবং সবাই যারা বিরোধী পক্ষে রয়েছেন তাদের দাবি এই নাটক
করা দরকার ছিল দুই পক্ষের পক্ষ থেকে, এবং সেজন্যই কিন্তু সেদিনকার নাটক মঞ্চস্থ হলো। এবং তার সপক্ষে বিশেষজ্ঞরা বলছেন যে কতগুলি কিন্তু ঘটনাক্রম থেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে নাটক ছিল। কি কি ঘটনাক্রম? এক নাম্বার, ঠিক ভোটের আগে এই তদন্ত তো চলছিল 2022 সাল থেকে, তাহলে এতদিন পর্যন্ত ইডি কি ঘুমিয়েছিল? তারা কেন কোনো তদন্ত, তল্লাশি এগুলি চালায়নি প্রতীক জৈনের বাড়িতে? তাহলে ভোটের সময় যদি এগুলো করা হয় তাহলে তো সাধারণভাবে মানুষের প্রশ্ন উঠবে, তাহলে এটা একটা রাজনৈতিক একটা তল্লাশি, রাজনৈতিক কারণে এই তল্লাশি চলছে। বিজেপি যেহেতু রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে পেরে উঠবে না, তা সেই জন্য তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রশ্ন হবে, এবং যদি সত্যি সত্যি ইডি এরপরেও কিছু ব্যবস্থা না নিতে পারে তাহলে কিন্তু এটাই দানা বাঁধবে, এক নম্বর। দুই নম্বর প্রশ্ন, যে যদি ইডি এবং তাদের এই মুহূর্তে এই ধরনের ব্যবস্থা নেওয়া দরকারই পড়ছিল, এবং তারা যেভাবে প্রেস রিলিজে লিখছেন যে বহু নথি কিন্তু যারা সেই সময় পুলিশ কর্তা ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তারা কিন্তু নিয়ে চলে গেছেন, তা সেটা যদি নিয়ে যায় তারা বাধা কি দান করেছেন, তারা কি বাধা দান করেছেন সে বিষয়ে কিন্তু তারা সুস্পষ্টভাবে জানায়নি। হ্যাঁ, তারা আদালতে গেছে, এবং আদালত মানে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক চর্চা হবে, অনেক সময় কিন্তু লেগে যাবে, ফলে ভোট কিন্তু পার হয়ে যাবে। অর্থাৎ বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হয়ে যাবে যে আমাদের মধ্যে সেটিংস নেই, কিন্তু আদালতের নির্দেশে আমরা কিছু করতে পারছি না, ফলে এই বিষয়টা কিন্তু এখন আরো জটিল হয়ে গেল। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উঠবে। এবার প্রশ্ন হচ্ছে বিজেপির তৃণমূলকে ওয়াকওভার দিয়ে অর্থাৎ সেটিং করে লাভ কি? এখানে কিন্তু অনেকগুলো লাভ কিন্তু রয়েছে, কারণ আমরা যদি দেখি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনীতি একেবারে টালমাটাল অবস্থা, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতি আইনি আদালতের পেঁচে একেবারে আটকে রয়েছে। এই সময় বিজেপির সম্ভবত চাইছে না যে তারা সরকার করতে, কারণ এই সময় যদি তারা সরকার করে, এক নম্বর ডিএ ইস্যুতে কিন্তু রাজ্য সরকার নাজেহাল, ন্যায্য ডিএ কিন্তু দিতে পারছে না, ফলে যদি বিজেপি সরকারে আসে তাহলে বহু টাকা তাদেরকে কিন্তু ব্যয় করতে হবে কর্মচারীদের, রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে। এক। দুই নম্বর, শিক্ষা দুর্নীতির মামলায় কিন্তু জেরবার হয়ে রয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, ফলে সেই বিষয়টিও কিন্তু উঠে আসবে, এবং সেই বিষয়টির নিয়ে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা গণ আন্দোলন কিন্তু তৈরি হয়ে যাবে, ফলে সেই আন্দোলন এড়াতে চাইছে বিজেপি। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বিগত কয়েক বছর ধরে, অন্তত 2-2.5 বছর ধরে রাজ্যের তৃণমূল সরকার বিজেপির যে এজেন্ডা সেই এজেন্ডাগুলোকে কিন্তু তারা ফুলফিল করছে, বা আরএসএস এর যে এজেন্ডা সেগুলিকে ফুলফিল করছে। অর্থাৎ রাজ্যে কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, নিউ টাউনে কিন্তু দুর্গাঙ্গন হয়েছে, এবং 16 তারিখে শিলিগুড়ির মাটিগাড়াতে কিন্তু মহাকাল মন্দির হবে। এবং যদি দেখা যায় অর্থাৎ হিন্দু সনাতনী সম্প্রদায়ের যে ধার্মিক যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু একটা সরকারিভাবেই তাদের কিন্তু সহযোগিতা বা সহায়তা করা হচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবার খুব একটা দরকার কিন্তু বিজেপির নেই কেন্দ্রীয় স্তরে। সবচেয়ে বড় যেটা লাভ হবে যদি এই প্রতিকূলতা একটা একটা আবহ দেখিয়ে যদি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও কিন্তু জয়লাভ করে, তাহলে কিন্তু বিজেপির জন্য আখেরে এটা কিন্তু বৃহত্তর লাভ হবে। কেন বৃহত্তর লাভ হবে? কারণ আগামী দিনে মমতা ব্যানার্জি একটা জাতীয় স্তরে খুবই বড় একটা ফিগার হিসেবে তারা উঠে আসবেন। তিনি উঠে আসবেন এই কারণে যে বিজেপির প্রবল একটা, যদি বলা যায় যে তাদের যে ষড়যন্ত্র বা তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে ভেদ করে তিনি রাজ্যে ক্ষমতা দখল করতে পেরেছেন, ফলে বাকি যে আঞ্চলিক দল রয়েছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রোল মডেল হিসেবে দেখবেন, এবং তারা চাইবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির বিরুদ্ধে বা বিজেপির যিনি প্রার্থী থাকবেন 2029 সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তার বিরুদ্ধে একটা যদি মুখ হয়ে ওঠেন তাহলে কিন্তু একটা তাদের মনে হবে যে তারা একটা লড়াই দিতে পারবেন। সুতরাং বিজেপি চাইছে যে কংগ্রেস ছাড়াও একটা তৃতীয় শক্তি কিন্তু থাকুক, ফলে ভোট যে ভাগাভাগি হবে সেই ভোট ভাগাভাগির অঙ্কে কিন্তু বিজেপি এগিয়ে যেতে পারবে। এবং বিগত দিনগুলিতে দেখা গেছে তৃণমূল
বারবারই কিন্তু রাজ্যসভাতে যখন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না, বিভিন্নভাবে কিন্তু তারা সহযোগিতা করেছে, কখনো ওয়াকআউট করে কিন্তু চলে গেছে, ফলে বিজেপির যে বিল নিয়ে আনার ক্ষেত্রে সুবিধা হয়েছে। আর এই সুযোগেই কিন্তু বিজেপি যেটা করেছে, 3 তালাকের মতো বিল তারা কিন্তু পাশ করে নিতে পেরেছে, সিএ এর মতো বিল তারা পাশ করিয়ে নিতে পেরেছে, ওয়াকফ বিল তারা কিন্তু পাশ করিয়ে নিতে পেরেছে, এবং একাধিক বিল কিন্তু রয়েছে যেগুলো কিন্তু তারা পাশ করে নিতে পেরেছে। এবং আমরা যদি দেখি, তৃণমূল নেত্রী যতই প্রতিবাদ করুক না কেন, না তাতে এসআইআর আটকে গেছে, না তাতে সিএ আটকে গেছে, না তাতে ওয়াকফ যে আইন সেটা আটকে গেছে, ফলে যেটা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আখেরে কিন্তু বিজেপির একটা পরিপূরক হিসেবে কিন্তু দেশীয় রাজনীতিতে, বা যে আমরা যদি বলি রাজ্য রাজনীতির বাইরে গিয়ে, যে এই সংকীর্ণ গণ্ডি বাইরে গিয়ে আমরা যদি দেখি, জাতীয় ক্ষেত্রে কিন্তু আখেরে বিজেপির বারবার লাভ হয়েছে। ফলে বিজেপি কিন্তু চাইছে যে তৃণমূল কংগ্রেস, অন্তত এরকম একটা অভিযোগ রয়েছে যে চাইছে রাজ্যে তৃণমূলই তৃতীয়বার বা চতুর্থবারের জন্য তারা কিন্তু ক্ষমতায় আসুক। আর তৃতীয়বারের জন্য চেয়েছিল বলেই বিজেপির অনেকের অভিযোগ যে একাধিক কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও, গণনায় কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কিন্তু সেই বিষয়ে কর্ণপাত করেনি। ফলে এখনো চতুর্থবার যাতে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়, তারা পিছন দিক থেকে কিন্তু সেটাই কিন্তু চেষ্টা করে চলেছে। বঙ্গ বিজেপি যতই একটা প্রতিদ্বন্দ্বিতা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলুক না কেন, আখেরে কিন্তু জাতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির প্রয়োজন। আর সে কারণেই কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদীরা কিন্তু সামনে একটা লড়াই দেখাতে চাইছেন এবং পিছনে তারা কিন্তু সহযোগিতা করছেন যাতে রাজ্যে তৃণমূল সরকার চতুর্থবারের জন্য সরকারে আসুক। বাস্তবে কি সেটা রয়েছে? এটা কি একটা মহানাটক মঞ্চস্থ হচ্ছে, নাকি এটা একটা সত্যিকারের লড়াই হচ্ছে? তার উত্তর কিন্তু মিলবে 2026 সালের বিধানসভা ভোটের ফলাফলে। আমরা ততক্ষণ পর্যন্ত রাজ্যে বিভিন্ন যে ঘটনাক্রম ঘটছে সেগুলির ভিতরে গিয়ে খবরের ময়নাতদন্তের চেষ্টা করব, ঠিক যেমনভাবে আজকে কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম যে এটা কি সত্যি একটা লড়াই হচ্ছে নাকি একটা মক ফাইট হচ্ছে, এবং মক ফাইট হচ্ছে কিনা তার সপক্ষেও যেমন একটা যুক্তি কিন্তু রয়েছে, এবং সেই যুক্তিগুলির কিন্তু আমরা আজকে তুলে ধরবার চেষ্টা করলাম। নমস্কার।